আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে তিস্তা ও গঙ্গার পানি চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে খালি হাতেই ঢাকায় ফিরে আসতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এবারে জানাবো নারায়ণগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রকাশ্যে নাসির নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানাবো গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবারে থাকছে দুর্নীতি করে সরকারি কর্মকর্তারা, দোষ হয় রাজনীতিবিদদের। সরকারি কর্মকর্তারা বাড়ি গাড়ি করে দেশে বিদেশে বেগমপাড়ায় সুইস ব্যাংকে টাকা রাখে, আর দোষ হয় রাজনীতিবিদদের। জিরো টলারেন্স নীতির পরেও দুর্নীতি দমন করা যায়নি। সরকারি কর্মচারীদের দফায় দফায় বেতন বাড়ানো হয়েছে, তারপরও কেন দুর্নীতি করবে? দুর্নীতি সরকারের সমস্ত অর্জন ম্লান করে দিয়েছে। এদিকে বস্ত্র ও পাটমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি ঢাকায় বসে সরকারের সমালোচনা করতে পারে, কিন্তু জনগণের পাশে দাঁড়াতে পারে না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন ম্যাগাজিনের প্রতিবেদন, গাজা যুদ্ধে জয়ী হতে যাচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী। গত ৯ মাস ধরে বিমান এবং স্থল হামলা চালিয়েও গাজা যুদ্ধে হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। এমনকি সশস্ত্র গ্রুপটিকে পরাজিত করার ধারের কাছেও নেই ইসরায়েল। বরং যুদ্ধক্ষেত্রে জয় পরাজয়ের মাপকাঠি যেসব বিষয় গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী ৭ই অক্টোবরের তুলনায় হামাস এখন আরও অনেক বেশি শক্তিশালী হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। প্রধানমন্ত্রীকে খালি হাতেই ফিরতে হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। তিস্তা এবং গঙ্গার পানি চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে খালি হাতে ঢাকায় ফিরে আসতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়ে মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সাইফুল হক বলেন, প্রধানমন্ত্রীকে এবারও কেবল আশ্বাস নিয়েই ঢাকায় ফিরে আসতে হয়েছে। ভারত তিস্তার পানির ব্যবস্থার কথা বলে বাস্তবে পানি বন্টনের বিষয়টি বাংলাদেশকে ভুলিয়ে দিতে চাইছে। তিনি বলেন, সমতা, ন্যায্যতা, আন্তর্জাতিক বিধিবিধান এবং পারস্পরিক স্বার্থের স্বীকৃতির ভিত্তিতে ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সমস্যাসমূহের দ্রুত সমাধান করা জরুরি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক জাতীয় স্বার্থ রক্ষায় দেশের মানুষ এবং সকল দেশপ্রেমিক এবং গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। নারায়ণগঞ্জে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা। নারায়ণগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রকাশ্যে নাসির ২৫ নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি সাদাত হোসেন। মঙ্গলবার রাতে শহরের মণ্ডলপাড়া এলাকায় মা হোটেলের সামনে ঘটনা ঘটে। নিহত হোশিয়ারি শ্রমিক নাসির নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার ফরাজিকান্দা এলাকার বাবুল শেখের ছেলে। ঘটনার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে নাসিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে একদল মাদক ব্যবসায়ী প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাদাত হোসেন জানান, রাতে মণ্ডলপাড়া মা হোটেলের সামনে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে প্রকাশ্যে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনার হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান করা হচ্ছে। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। খালেদা জিয়ার আরোগ্য কামনায় যুবদলের দোয়া মাহফিল। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গুরুতর অসুস্থ খালেদা জিয়া এখন বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। হৃদস্পন্দন অনিয়মিত হওয়ায় গত রোববার তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দুর্নীতি করে সরকারি কর্মকর্তারা, দোষ হয় রাজনীতিবিদদের। সরকারি কর্মকর্তারা বাড়ি গাড়ি করে দেশে বিদেশে বেগমপাড়ায় সুইস ব্যাংকে টাকা রাখে, দোষ হয় রাজনীতিবিদদের। জিরো টলারেন্স নীতির পরেও দুর্নীতি দমন করা যায়নি। সরকারি কর্মচারীদের দফায় দফায় বেতন বাড়ানো হয়েছে,
তারপরও কেন দুর্নীতি হবে? দুর্নীতি সরকারের সমস্ত অর্জন ম্লান করে দিয়েছে। জাতীয় সংসদের আলোচনায় অংশ নিয়ে মঙ্গলবার এসব কথা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের 2 সংসদ সদস্য, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কুষ্টিয়া 2 আসনের এমপি মাহবুবুল আলম হানিফ বলেন, দুর্নীতি সরকারের সমস্ত অর্জন ম্লান করে দিয়েছে। জিরো টলারেন্স নীতির পরেও দুর্নীতি দমন করতে পারেনি বা দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়নি। আজকে বাজারে স্থিতিশীলতা দেখা যাচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, নিয়ন্ত্রণ কঠিন হয়। বাজার কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না যদি বাজারে দুর্নীতির অবাধ প্রবাহ থাকে। হানিফ বলেন, এবার 2টি ঘটনা সারা দেশে আলোচিত হয়েছে। একটা গরু 1 কোটি টাকায় বিক্রি হয়েছে। এটা কারা কিনলো, কেন কিনলো? বৈধ উপায় আয় এটা কিনতে পারে না। যাদের অবৈধ উপায় আয় তারাই খামখেয়ালিভাবে এসব কিনতে পারে। একটা ছাগল কিনলো 15 লাখ টাকায়। এটা কারা করতে পারে? যাদের অবৈধ আয় আছে তারা। বৈধ আয়ের টাকা কখনো পানিতে ফেলতে পারে না। বাজার নিয়ন্ত্রণ করতে হলে দুর্নীতিটাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। আলোচনায় অংশ নিয়ে লালমনিরহাট 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, 1985 সালে তিনি উপজেলা চেয়ারম্যান হওয়ার পর হাতীবান্ধায় 10টি ইউনিয়ন ছিল। 1987 সালে জরিপ করে দেখেছি ওসব ইউনিয়নে পাকা বাড়ির মধ্যে 92% বাড়ি সরকারি কর্মকর্তাদের। এখন তো আর বলার অপেক্ষা রাখে না, এত বাড়ি, এত জমি, এত ঘরবাড়ি হলো, দেশে এত ইন্টেলিজেন্স কেউই টের পেল না। রক্ষক ভক্ষক হলে যা হয়। তিনি বলেন, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থাকতে নিয়োগ কমিটিতে জেলা প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদককে সদস্য রেখেছিলাম। 3 বছর আগে সেটাও তুলে দেওয়া হয়েছে। সব দুর্নীতি নাকি রাজনীতিবিদরা করে, আর ওনারা সব কিছু করেন, অন্য কিছু করে না। বাড়ি গাড়ি করে দেশে বিদেশে বেগম পাড়ায়। কোন কোন পাড়ায় বাড়ি করে, সুইস ব্যাংকে টাকা রাখে। আজকের দোষ কিন্তু পলিটিশিয়ানদের। আমাদের পেছনের সামনে এত লোক লাগানো আছে, সাংবাদিক ভাইরা তো আছেই, একটি বেফাস কথা বললেই। সাবেক প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনীতিবিদরা আনক্লাসিফাইড হয়ে গেছে। রাজনীতি না থাকলে দেশের উন্নয়ন হবে না, মানুষের মঙ্গল করা যাবে না। আমরা তো পেছনে পড়ে আছি। বরাদ্দের জন্য মন্ত্রীর সাথে দেখা করতে গেলে বলেন, সচিব সাহেবদের সাথে কথা বলেন। বিএনপি সমালোচনা করতে পারে, জনগণের পাশে দাঁড়াতে পারে না জাহাঙ্গীর কবির নানক। বস্ত্র ও পাটমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি ঢাকায় বসে সরকারের সমালোচনা করতে পারে, কিন্তু জনগণের পাশে দাঁড়াতে পারে না। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা তাহিরপুরে এবং সদরের হিলুয়াঘাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক একথা বলেন। বিএনপির শাসনামলে বাংলাদেশের দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে 1 নম্বরে ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের আমলে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেসব খবর দেশের মানুষ জানে। জনগণের টাকা মেরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে খালেদা পুত্র তারেক রহমান। টাকা আত্মসাৎ এবং বিভিন্ন অপকর্মের মামলায় পলাতক আসামি হিসেবে দেশ ছেড়ে পালিয়েছে। দেশের সম্পদ লুটপাট করে বিএনপির বড় বড় নেতারা বিদেশে অট্টালিকা, আরাম আয়েশে জীবন কাটাচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশের মানুষের স্বার্থে কাজ করে, এজন্য দেশের মানুষ তার উপর আস্থা রেখে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের বাস্তবায়ন একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও উন্নয়ন হয়েছে, উন্নয়নের ধারা অব্যাহত আছে। দেশের মানুষ এখন খাদ্য বস্ত্রের অভাব করে না। এ সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পেরেছে। আগামী 41 সালের মধ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে স্মার্ট বাংলাদেশ হিসেবে নির্মাণ করবে শেখ হাসিনার সরকার। মার্কিন ম্যাগাজিনের প্রতিবেদন, গাজা যুদ্ধে জয়ী হতে যাচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী। গত 9 মাস ধরে বিমান এবং স্থল হামলা চালিয়েও গাজা যুদ্ধে হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। এমনকি সশস্ত্র গ্রুপটিকে পরাজিত করার ধারের কাছেও নেই ইসরায়েল। বরং যুদ্ধক্ষেত্রে জয় পরাজয়ের মাপকাঠিতে যেসব বিষয় গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী 7ই অক্টোবরের তুলনায় হামাস এখন আরও বেশি শক্তিশালী। গত অক্টোবরে হামাসের ভয়াবহ আক্রমণের পর ইসরায়েলের আনুমানিক 40,000 সৈন্য নিয়ে উত্তর এবং দক্ষিণ গাজায় হামলা চালায়। 37,000-এরও বেশি মানুষকে হত্যা, জনসংখ্যার 80%কে জোরপূর্বক বাস্তুচ্যুত এবং উপত্যকাটিতে কমপক্ষে 70,000 টন বোমা ফেলেছে তারা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডন, ড্রেসডেন এবং হামবুর্গে ফেলা বোমার চেয়েও বেশি। গাজার অর্ধেকের বেশি ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে খাবার, পানি, বিদ্যুৎ সরবরাহ সীমিত করার ফলে পুরো জনগোষ্ঠী এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। যদিও অনেক পর্যবেক্ষক ইসরায়েলের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি তুলে ধরেন, অন্যদিকে ইসরায়েলি নেতারা ধারাবাহিকভাবে দাবি করে আসছে হামাসকে পরাজিত করা এবং ইসরায়েলি বেসামরিক লোকজনের উপর নতুন করে হামলার সক্ষমতা দুর্বল করাকে তারা ফিলিস্তিনিদের জীবনের চেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। অর্থাৎ হামাসের শক্তিকে ধ্বংস করার জন্য গাজার জনসংখ্যার উপর শাস্তিকে অবশ্যই মেনে নিতে হবে।
তবে ইসরায়েলের হামলার জন্য ধন্যবাদ, কারণ তাতে আসলে হামাসের শক্তি বেড়েছে। যেমনিভাবে ১৯৬৬ এবং ১৯৬৭ সালে ভিয়েতকং শক্তিশালী হয়ে উঠেছিল। সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধকে নিজেদের অনুকূলে নিয়ে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অংশকে ধ্বংস করার জন্য বিশাল অনুসন্ধান এবং ধ্বংস অভিযান অনর্থক বিপুল সংখ্যক সেনা পাঠিয়েছিল। হামাস এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে এবং তারা আরও সুদৃঢ় এবং ভয়ঙ্কর গেরিলা বাহিনীতে পরিণত হয়েছে। মাত্র কয়েক মাস আগে উত্তর গাজা থেকে তাদের ইসরায়েলকে নির্মূলের দাবি করলেও সেখানে তারা পুনরায় প্রাণঘাতী অভিযান শুরু করেছে। ইসরায়েলের এই যুদ্ধের কেন্দ্রীয় যে ত্রুটি, সেটি কৌশলগত কিংবা সামরিক বাহিনীর উপর আরোপিত সীমাবদ্ধতার ত্রুটি নয়। যেমনভাবে ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার ক্ষেত্রে সেনাদের প্রযুক্তিগত দক্ষতা কিংবা রাজনৈতিক এবং নৈতিক সীমাবদ্ধতার সম্পর্ক ছিল সামান্যই, বরং হামাসের শক্তির উৎস সম্পর্ককে স্থূল ধারণার ব্যাপক ব্যর্থতার কারণ। সবচেয়ে বড় ক্ষতিটা হলো ইসরায়েল গাজায় যে ব্যাপক হত্যাযোগ্য এবং ধ্বংসযোগ্য চালিয়েছে, সেটি শুধু তারা শত্রুকেই শক্তিশালী করেছে। হামাস যোদ্ধাদের মৃতদেহ গণনায় ভুল। কয়েক মাস ধরে সরকার এবং বিশ্লেষক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হাতে নিহত হামাস যোদ্ধাদের সংখ্যা নির্ধারণ করা হয়েছে, যেন এই পরিসংখ্যানই গ্রুপটির বিরুদ্ধে ইসরায়েলের সাফল্য প্রচারে গুরুত্বপূর্ণ মাপকাঠি ছিল। এটা নিশ্চিত করেই বলা যায়, যুদ্ধে অনেক হামাস যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েল বলছে হামাসের আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার যোদ্ধাদের মধ্যে যুদ্ধে ১৪,০০০ নিহত হয়েছে, কিন্তু হামাস জোর দিয়েই বলেছে তাদের ৬ থেকে ৮ হাজার যোদ্ধা নিহত হয়েছে। অন্যদিকে মার্কিন গোয়েন্দা সূত্র বলছে হামাস যোদ্ধাদের নিহত প্রকৃত সংখ্যা প্রায় ১০,০০০। তবে এই সংখ্যার দিকে নজর দিলে সত্যিকার অর্থে হামাসের শক্তি মূল্যায়ন করা কঠিন হয়ে পড়ে। ক্ষয়ক্ষতি সত্ত্বেও গাজার বৃহৎ অংশের নিয়ন্ত্রণ হামাসের হাতেই রয়েছে, বিশেষ করে সেসব এলাকায় যেখানে উপত্যকার বেসামরিক লোকজন এবং এখন কেন্দ্রীভূত। গোষ্ঠীটি এখনও গাজাবাসীদের কাছ থেকে অসাধারণ সমর্থন পেয়ে যাচ্ছে। তারা সশস্ত্র গ্রুপটিকে ইচ্ছামতো মানবিক সরবরাহ নেওয়ার সুযোগ করে দিচ্ছে এবং ইসরায়েলি বাহিনীর দ্বারা পূর্বে অভিযান সম্পন্ন করা এলাকায় সহজেই ফিরে যাচ্ছে।